আসে না সুপার ওভার আর আসে না, কিন্তু সেই দেখাটি দেখা দিল গতকালের ম্যাচে রাজস্থান ভার্সেস দিল্লির ম্যাচটিতে। মিচেল স্টার্ক কিন্তু এই ম্যাচের মহানায়ক। মিচেল স্টার্ক কিন্তু সুপার ওভারে দুর্দান্ত জয় এনে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তিনি যে মহানায়ক এবং তিনি যে বড় প্লেয়ার এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি খেলার 18তম ওভার এবং 20তম ওভার খেয়াল করে থাকেন, তিনি যে দুর্দান্ত বোলিং করেছেন প্রশংসার কিন্তু তিনি দাবিদার। যেখানে 20তম ওভারে 9টি রানের প্রয়োজন, ক্রিজে রয়েছেন শেরমন হেটমার এবং ধ্রুব জোরেল। বুঝতেই পারতেছেন দুজন ব্যাটসম্যানই কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান, এখানে দুটি বলের প্রয়োজন, কিন্তু বোলিং করতেছে তো মিচেল স্টার্ক, তাকে তো আর ছেলে খেলা করা যায় না। তিনি কিন্তু 8টি রানের মাঝখানে দলকে রেখে দিয়েছেন, তার মানে কি সুপার ওভারে চলে গেল। সুপার ওভারেও তার হাতে বল, একটি নো বল করা সত্ত্বেও কিন্তু তিনি রান দিয়েছেন 11টি রান। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের বোলিং করেছেন। রান চেস করতে যেয়ে দিল্লি 4টি বলে কিন্তু এই 11টি রান নিয়ে গেছেন। কিভাবে নিয়ে গেছেন? প্রথম বলে 2, পরে বলে 4, পরে বলে 1 এবং পরে বলে ক্রিস্টেন স্টাফসের 6, এর মাধ্যমে কিন্তু খেলা শেষ হয়ে গেল। কিন্তু 20তম ওভারে যে তিনি 9টি রান ডিফেন্ড করেছেন এটি কিন্তু 4টি রানের কথা না। আপনারা যদি খেয়াল করে থাকেন, প্রথম বলে 1 রান, পরে বলে 1 রান, পরে বলে 2 রান, পরে বলে 2 রান, 4 বলে হয়ে গেল 6 রান, পরে বলে 1 রান, লাস্ট বলের প্রয়োজন 2 রান, লাস্ট বলে 1 রান করতে পারলো। সুতরাং বুঝতেই পারতেছে এইভাবে কিন্তু সুপার ওভারের সূত্রপাত হলো। আর যদি সুপার ওভারটির কথা খেয়াল করে থাকেন, সুপার ওভারে কিন্তু 2টি উইকেট তাদের রান আউট হয়ে যায়, এরপরে কিন্তু তাদের রান কিন্তু 11টা রানে যে পৌঁছায়। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে মিচেল স্টার্ক যেভাবে বোলিং করেছেন, দুর্দান্ত বোলিং করেছেন। ফলে কিন্তু এবার একটা নতুন নিয়ম আসছে, সেই নিয়মটাকে আপনারা জানেন যে থুতু কিন্তু ব্যবহার করা যাবে, মানে সালাইভা কিন্তু ব্যবহার করা যাবে। এতদিন কিন্তু কোভিডের পর থেকে ঘাম ব্যবহার করা হতো, মানে সোয়েট ব্যবহার করা হতো, এটা কিন্তু এতটা কার্যকরী ছিল না বল শাইনিং এর জন্য। কারণ লবণাক্ত পানি তো বুঝতেই পারতেছেন, লবণ যখন একটা বলে লেগে যায় এবং ঘাম তো পাতলা জিনিস, তো এটা কিন্তু এতটা কার্যকরী হয় না। যখন সালাইভা লাগানো যায়, অনেক ভারী একটা জিনিস, এটা দিয়ে কিন্তু বলটাকে অনেক বেশি একটা সাইড শাইনি করা যায়, তখন তো রিভার্সিং করানো যায়। আর যখন রিভার্সিং করানো যায় আর যদি মাঠে ডিউ না থাকে, তখন কিন্তু মিচেল স্টার্কের মতো বলার কিন্তু ডেডলি হয়ে যায়। সেই কাজটি কিন্তু গতকাল তিনি করে দেখিয়েছেন 18তম ওভারে এবং 20তম ওভারে। সেই কারণে কিন্তু দিল্লি হেরে যাওয়া ম্যাচটি কিন্তু জয়লাভ করেছে। যা হবার তো হয়ে গেল, কিন্তু আজকের যে একটি দুর্দান্ত ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, মুম্বাই ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ, কি হবে এই ম্যাচে? মুম্বাই যদি কোনো কারণে হেরে যায়, মুম্বাই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেতে পারে। সানরাইজ যদি হেরে যায়, সানরাইজ কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে দুই দলেরই কিন্তু বোলিং সাইড কিন্তু নড়বড়ে অবস্থা। আপনারা যদি খেয়াল করে থাকেন, সানরাইজ হায়দ্রাবাদ 245 রান চেস করছে ঠিক আছে, কিন্তু তার কিন্তু বল হাতে কিন্তু 245 রান খাইছে। আবার প্রথম ম্যাচের কথা যদি বলেন, সানরাইজ হায়দ্রাবাদের যারা তারা 286 রান করছে, কিন্তু তারা ওই ম্যাচে 40 রানের ব্যবধানে জিতছে। তার মানে কি তারাও কিন্তু ওই ম্যাচে 240-45 রান খাইছে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু বোলিংটা নড়বড়ে অবস্থানে রয়েছে, তাদের কিন্তু বোলিংটা ফিক্স করতে হবে। এখন হোম সাইড মুম্বাইয়ের দিকে যদি তাকান, রোহিত শর্মার কিন্তু ফর্ম নাই, এমনকি উইল জ্যাকসনের ফর্ম নাই। এই দুজনের প্লেয়ারের কিন্তু বিশেষ করে ঘাটতি রয়ে গেছে। এবং বোলিং এর দিকে যদি তাকান, তাদেরও কিন্তু বিশেষ ধরনের কোনো মানে আহামরি পারফরমেন্স আপনি দেখতে পারবেন না। গত ম্যাচে যদি আপনি দেখেন, জাসপ্রীত বুমরাহকে করুণ রায় যেভাবে পিটাইছে এবং তাদের মাঝখানে যে ধরনের কলিশন হয়ে গেছে, পিটানোর কারণে গায়ে ধাক্কা লেগে গেছে, এই জিনিসগুলো কিন্তু চোখে লাগার মতো। এখন দেখেন দীপক চাহারের প্রতি যে ধরনের এক্সপেকটেশন ছিল, এমনকি ট্রেন্ট বোল্টের প্রতি যে ধরনের এক্সপেকটেশন ছিল, ওই ধরনের এক্সপেকটেশন কিন্তু বলার রাখতে পারতেছে না। সুতরাং এই ম্যাচটিতে কিন্তু ওই ধরনের কিন্তু বোলিং ট্র্যাক থাকবে না, থাকবে কিন্তু হেভি ওয়েট ব্যাটিং একটা পিচ। এখন দেখা যাক কার ব্যাটিং এর জোরে খেলাটি জয়লাভ করতে পারে। এখন মুম্বাইকে নিয়ে যদি একটু কথা বলি, মুম্বাইয়ের সমস্যাটা কোন জায়গায়? ব্যাটিং অর্ডারে রোহিত শর্মা যদি রান করতে পারতো তাহলে কোনো সমস্যাই থাকতো না। দেখেন রোহিত শর্মা আর উইল জ্যাকস 1 নম্বর আর 3 নম্বরের যে ব্যাটসম্যানগুলো নামে, প্রথম টপ অর্ডারে কিন্তু দুজন ব্যাটসম্যানের মাঝখানে সমস্যা। এই সমস্যার কারণে প্রবলেমে কারা পড়তেছে? লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা পড়তেছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানের কাছে কিন্তু ফর্ম রয়েছে, যেমন নমনদীপ, তার কাছে কিন্তু ফর্ম রয়েছে, কিন্তু ফর্ম থাকলে কি হবে? কিন্তু তিনি তো পর্যাপ্ত বল খেলতে পারতেছেন না, আর পর্যাপ্ত বল না খেলার কারণে কিন্তু তিনি ওই ধরনের ইফেক্টিভ ইনিংস খেলতে পারতেছেন না। সানরাইজ হায়দ্রাবাদের দিকে তাকান, সানরাইজ হায়দ্রাবাদেও কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। আপনি হয়তোবা আপনি খেয়াল করতে পারেন, ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার কাছে দুর্দান্ত ফর্ম রয়েছে। আপনারা যদি সানরাইজ হায়দ্রাবাদের দিকে তাকান, তাদের কিন্তু ব্যাটিং অর্ডার নিয়ে একটু ইস্যু রয়েছে, যদিও তাদেরকে প্রয়োজন হয় না লো অর্ডার ব্যাটসম্যানদের, কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিন্তু পারফরমেন্স দিতে পারতেছে না। তার প্রতি কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি হাই। 5 ম্যাচে সর্বোচ্চ তিনি রান করেছেন 120 রানের কাছাকাছি। সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাটসম্যান যদি 120 রানের স্ট্রাইক রেটে ব্যাটিং করে এবং এরকম ব্যাটিং করে, তখন কিন্তু সমস্যা। কিন্তু ঈশান কিষানকে নিয়ে কি বলবেন? এই মাঠে কিন্তু ঈশান কিষানের অনেক স্মৃতি রয়েছে। তিনি মুম্বাইয়ের হয়ে কিন্তু 4-5 বছর খেলেছেন। মুম্বাইয়ের পিচ সম্পর্কে জানেন, মুম্বাইয়ের বোলিং অ্যাটাক সম্পর্কে জানেন, মুম্বাইয়ের প্ল্যান সম্পর্কে তিনি জানেন। এখন টপ অর্ডারে যদি একটা উইকেট পড়ে যায়, তখন যদি তিনি নামতে পারেন, তখন কিন্তু তিনি দেখতে পারবেন তার ব্যাটিং জালভা আপনারা দেখতে পারবেন। এখন এটা আমরা কামনা করি না যে দ্রুত উইকেট পড়ে যাক। আর যদি কোনো রকমে সানরাইজের প্রথমে 10 ওভারে যদি উইকেট তারা না ফেলাতে পারে, তখন কিন্তু সানরাইজকে কোনোভাবে আটকে রাখা যাবে না। যে কোনো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে কিন্তু তারা বিধ্বংস হয়ে যাবে। আপনারা যদি বলেন জাসপ্রীত বুমরাহ খেলাটিকে ঘুরাই দিবে, সেটা কিন্তু আমি মানি না। কারণ হচ্ছে টি-20 ফরম্যাটে বর্তমানে যখন ইম্প্যাক্ট প্লেয়ারের যুগ চলে আসলো, আইপিএল যেন পুরোটা চেঞ্জ হয়ে গেল। এটার মূল কারণ হচ্ছে
একজন ব্যাটসম্যান যখন আপনি বুঝতে পারেন যে আপনার পরে আসতেছে, মানে এক্সট্রা ব্যাটসম্যানের যে একটা সুযোগ, এটার কারণে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান মন খুলে খেলতে পারতেছে। এই যে ফ্লেক্সিবিলিটি আইপিএল নিয়ে আসলো, এটার কারণে কিন্তু পুরো খেলাটাই ঘুরে গেল। আগে কি মানুষ কোন সময় স্বপ্ন দেখছে যে 250 রান বা 300 রান নিতে হবে? এখন তো মানুষ স্বপ্ন দেখেন, সেটা বাস্তবে হয়ে যাচ্ছে। 286 পর্যন্ত হয়ে গেছে, আর 14টা রান, মানে 3টা বল হইলেই 300 হয়ে যায়। সুতরাং বুঝতেই পারতেছেন যখন খেলা এই পর্যন্ত চলে গেছে, এটা হচ্ছে মানে ব্যাটিং প্যারাডাইস একটা উইকেট হবে, কারণ বোলিং কিন্তু দুজনেরই দুর্বল একটা দিক। এখন মুম্বাই কিন্তু অনেক পরিবর্তন করতে পারে, মুম্বাইয়ের পরিবর্তনের তো কিছুই নাই। দেখেন আপনি রোহিত শর্মাকে না বাদ দিতে পারতেছেন, না উইল জেক্সকে বাদ দিতে পারতেছেন, এই একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। কিন্তু বাকি যে ব্যাটসম্যানগুলো রয়েছে তারা কিন্তু মোটামুটি ব্যাটিংয়ে ছন্দে রয়েছে। আপনি স্কাইয়ের দিকে বলেন, নামনধীরের কথা বলেন, এমনকি তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ারও কিন্তু ভালো ফর্মে রয়েছেন, কিন্তু তারা যেভাবে পরে ব্যাটিং করতে আসতেছেও তারা অ্যাম্পল বল খেলতে পারতেছে না, এটা হচ্ছে তাদের সমস্যা। আপনি সানরাইজের দিকে তাকান, সানরাইজ হায়দ্রাবাদও মোটামুটি ব্যাটিং এর দিক থেকে যথেষ্ট স্ট্রং, কিন্তু বোলিং এ কিন্তু তারা মার খেয়েই যাচ্ছে। আমি প্রথমে মেনশন করেছিলাম তারা কিন্তু যেমন 245 রান পাঞ্জাবের বিরুদ্ধে তারা চেস করতে পারছিল, কিন্তু বোলিংয়ে কিন্তু 245 রান তারা দিয়েছিল। এর কারণেই কিন্তু এত পরিমাণ রান তাদেরকে চেস করতে হয়েছিল। এখন দেখা যাক আজকে ম্যাচে কোন ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আজকে বিদায় নিলাম। এই ম্যাচের রেজাল্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো খুব শীঘ্রই।